আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি দশম শ্রেণী বায়োলজি ক্লাস নেব। তো দেখো, আমরা দ্বাদশ অধ্যায় শুরু করেছিলাম জীবের বংশগতি ও বিবর্তন। তো জীবের বংশগতি ও বিবর্তনের সর্বপ্রথম যে কথাটা আসে হেরিডিটি, তাই তো? অর্থাৎ বংশ পরস্পরায় পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে এক বংশ থেকে অন্য বংশে অর্থাৎ সন্তান সন্ততিতে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে হেরিডিটি বা বংশগতি, তাই তো? আচ্ছা, এখন এই যে হেরিডিটি বা বংশগতি যে বিষয়ে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে জেনেটিক্স। ঠিক আছে? আচ্ছা, এই যে জেনেটিক্স অর্থাৎ হেরিডিটি নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে একটা বিশাল বড় জিনিস, তাই তো? কিন্তু সেটার মধ্যে সব থেকে মেইন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ। অর্থাৎ ডিএনএটা হচ্ছে এমন একটা জিনিস, আমাদের সেলগুলো, আমরা তো বহুকোষী প্রাণী, তাই তো? বহুকোষী হোক এককোষী প্রাণী যেগুলো আছে তারাও হোক, সব হচ্ছে কিছু কিছু কোষ দিয়ে তৈরি। এখন এই যে কোষ দিয়ে তৈরি, কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। প্রত্যেকটা জীবিত কোষের নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট অবস্থানে জিন থাকে, যেটা এই যে চারটি বৈশিষ্ট্যটা বহন করে। এই জিনে একটা নির্দিষ্ট স্থান থাকে লোকাস, যেখানে একটা নির্দিষ্ট চরিত্র বহন করবে, সেই অবস্থানটার নাম হচ্ছে লোকাস। এখন ওই যে জিনটা, জিনের মধ্যে অসংখ্য ডিএনএ দ্বারা তৈরি, সেই ডিএনএটাই আমরা আজকে করবো। এটা একটা বিশাল আলোচনা করবো। বিশাল আলোচনা মানে তোমাদের এসএসসি লেভেলে যতটুকু সিলেবাস আছে ঠিক ততটুকু পড়বো, কারণ ডিএনএ কিন্তু অনেক বড় একটা জিনিস এবং অনেক ইনফরমেশন আছে এটাতে। তো ডিএনএ সর্বপ্রথম আমরা যেটা দেখবো যে ডিএনএটার গঠনটা কেমন, একটু নর্মালি গঠনটা দেখবো, আর ডিএনএটা কি কি দ্বারা গঠিত, ডিএনএটার স্ট্রাকচারটা কেমন, ইত্যাদি ইত্যাদি। সর্বপ্রথম ডিএনএ মিনিংসটা কি? ডিএনএ অর্থাৎ ডিটা যদি বাদ দাও তাহলে থাকে এনএ। এনএ অর্থ কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, আচ্ছা, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিটা যদি বাদ দাও তাহলে থাকে এনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে এমন কিছু আছে যে নিউক্লিক অ্যাসিড, আমরা নাম শুনেছি নিউক্লিক অ্যাসিড একটা ভালো, এই নিউক্লিক অ্যাসিড সাথে সংযুক্ত হয়ে ডিএনএটা গঠিত। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আমাদের জীবদেহে অনেক কিছু নিয়ে গঠিত। অর্থাৎ এই যে নিউক্লিক অ্যাসিডটা আবিষ্কার করেছেন ফ্রেডরিক মিশন, ঠিক আছে? এটা দুই ধরনের। এই নিউক্লিক অ্যাসিডটা, নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা করি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এই যে নিউক্লিক অ্যাসিডটা এই জীবদেহের কয়েকটা পদার্থ নিয়ে গঠিত। জীবদেহ, প্রতিটা জীবদেহে তিনটা মেইন জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার পেন্টের সুগার থাকে, একটা থাকে নাইট্রোজেন বেস থাকে, ফসফেট বা ফসফরিক অ্যাসিড থাকে। কিন্তু নর্মালি নিউক্লিক অ্যাসিডকে দুইটা টাইপসে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। যেটা নিয়ে আমরা আলোচনা করছি ডিএনএ, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা পার্ট, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের একটা ধরন। আচ্ছা, ডিএনএ তাহলে মিনিংসটা কি হবে? যেহেতু এনএ মানে আমরা জেনে গেছি, না অর্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাহলে ডি মানে ডিঅক্সি, ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো, ঠিক আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডি মানে কি? ডি মানে হচ্ছে নাই বা না। ডি মানে না, কি না, নাই, কি নাই? অক্সিজেন নাই। কোথায় অক্সিজেন নাই? একটু আগে আমি বলেছি যে এই নিউক্লিক অ্যাসিডকে কয়েকটা পার্টে ভাগ করা আছে। সে জীবদেহে নিউক্লিক অ্যাসিড তিনটা পার্টে ভাগ করা আছে, সেটা আমরা একটু দেখব। সে যে পার্টে ভাগ করা আছে তার মধ্যে হচ্ছে পেন্টোজ সুগার আছে, যে পেন্টোজ সুগারটা 5 কার্বন বিশিষ্ট। এখন ওই কার্বনের কোনো একটা অংশে অক্সিজেন সংযুক্ত থাকে না, যার কারণে তার নাম হয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা ডিটেলস পড়বো, জাস্ট একটু এর অ্যাব্রিভিয়েশনটা দেখলাম। আচ্ছা, আর আরএনএ মিনিংস হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, দুটো ডিফারেন্স আমরা দেখব। তার আগে দেখে নিই
যে এই যে নিউক্লিক অ্যাসিডটা, এই নিউক্লিক অ্যাসিডটা জীবের তিনটা বিশেষ পদার্থ নিয়ে গঠিত। অর্থাৎ সেই পদার্থগুলো কি? সেই পদার্থগুলো সর্বপ্রথম তিনটা বেসিক জিনিস, 3 বেসিক টাইপস, বা একবারে লেবেলিং করে দিই সবথেকে ভালো হবে। একটা হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে, পেন্টোজ সুগার। এটা 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট সুগার। সি দিয়ে আমরা কার্বন বসাচ্ছি, বিশিষ্ট বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট সুগার বা শর্করা। 2 নম্বর আসতেছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসে আমরা জানি যে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, এই নামগুলো আমরা শুনেছি। অ্যাডিনিন শর্ট ফর্ম আমরা লিখছি গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন। আচ্ছা, এই নাইট্রোজেন বেসের এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, এই জিনিসগুলা আবার পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস আছে। পিউরিন বেস কি? পিউরিন বেস হচ্ছে 2 রিং বিশিষ্ট, অর্থাৎ যে কার্বনের স্ট্রাকচার থাকে ওটা 2 রিং বিশিষ্ট হয়। আর পাইরিমিডিন বেসটা হচ্ছে 1 রিং বিশিষ্ট, যেটা কার্বনের স্ট্রাকচারটা 1 রিং বিশিষ্ট হচ্ছে। আমরা ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটু ফর্মেটটা দেখছি। থার্ড হচ্ছে ফসফরিক অ্যাসিড, অ্যাসিড H3PO4 এই ফর্মে থাকে, ঠিক আছে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের 3টা জিনিস পাচ্ছি। নিউক্লিক অ্যাসিডের 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। নিউক্লিক অ্যাসিড জীবদেহের 3টা বিশেষ পদার্থ নিয়ে তৈরি, সেটা হচ্ছে পেন্টোজ সুগার, যেটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস, যেটাতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডেনিন, নিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে। আর থাকে ফসফরিক অ্যাসিড H3PO4। প্রত্যেকটা ডিটেলস আমরা একটু দেখবো, ডিটেলস মানে ফুল প্রিন্ট না, একটু জাস্ট প্রাইমারি লেভেলে ডিটেলস আমরা দেখবো। আচ্ছা, যেহেতু বোর্ডটা ছোট আমি একটু মুছে দিই, ঠিক আছে। একটু মনে রাখতে হবে কি কি লিখলাম। সর্বপ্রথম আমরা পেন্টোজ সুগার নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট সুগার। আচ্ছা, 5 কার্বন বিশিষ্ট সুগার নিয়ে আলোচনা করছি। বোর্ড দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, এই যে পেন্টোজ সুগারটা, এই পেন্টোজ সুগারটা 5 কার্বন বিশিষ্ট। তাহলে 5টা কার্বন আমরা লিখি, 1 2 3 4 5। 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট। তাহলে এটা 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। আচ্ছা, এটা যদি 1 নম্বর কার্বন হয়, যেহেতু পেন্টোজ সুগারে লাস্টে আমরা CH2OH ফর্মে লিখি, ঠিক আছে, CH2OH ফর্মে লিখি। আর যেহেতু অক্সিজেন আছে সেহেতু 2টা অক্সিজেন ধরতেছে আর একটা হাত দিয়ে হাইড্রোজেন ধরতেছে, বাকি একটা একটা থেকে যাচ্ছে। আমরা জানি যে কার্বনের 4 যোজনী, তাই না? কার্বনের যোজনী 4, সেটা আমরা জানি। আর হাইড্রোজেনের যোজনী 1 এবং অক্সিজেনের যোজনী 2। আচ্ছা, এখানে বাকি থাকছে কিছু অংশ। তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয়, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন। এটা 1, এটা 2, এটা 3, 4, এটা 5। CH3 CH2OH, এটা কার্বনের পর। এখন দেখো এখানে আমরা কি বলেছি একটু আগে, যে ডিঅক্সিরাইবোজ সুগার।
ডিঅক্সি, তার মানে অক্সিজেন নাই। কোথায় নাই? এখন কোথায় নাই সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যেহেতু পেন্টোজ সুগার ছিল 5 কার্বন বিশিষ্ট, সবসময় খেয়াল রাখবো যে পেন্টোজ সুগারের পরে পেন্টোজ সুগারের প্রথমে যে কার্বনটা থাকবে সেই কার্বনের সাথে কিন্তু অক্সিজেন অ্যাড থাকবে। এখন প্রথম কার্বনের সাথে দ্বিতীয় কার্বন যে ফাঁকা অংশগুলো থাকে, এটা তো 4টা যোজনী কমপ্লিট হয়ে গিয়েছে, এর যোজনী আরো 2টা থাকে। একটা দিয়ে অক্সিজেন ধরবে, হাইড্রোজেন ধরবে, একটা দিয়ে হাইড্রোক্সাইড গ্রুপ ধরবে, একটা দিয়ে হাইড্রোক্সাইড গ্রুপ ধরবে, আর একটা দিয়ে হাইড্রোজেন গ্রুপ ধরবে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে, হাইড্রোজেন হাইড্রোক্সাইড গ্রুপ এভাবে চলতে থাকবে। এবার এটা একটা ফর্মুলা হলো, এটার নাম কি দিব? তখন আমরা দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন অক্সিজেন আছে, হাইড্রোজেন অক্সিজেন আছে, প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন অক্সিজেন আছে। সো এটার নাম হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগার। এখন এটা দেখার বিষয়, যেহেতু দুটো আমরা পাশাপাশি লিখছি, ডিফারেন্সটা কোথায়? রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার, যেহেতু নিউক্লিক অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, অর্থাৎ এনএ আর হচ্ছে ডিএনএ। তো ডিএনএ আর এন এর মধ্যে যেহেতু দুইটাই তোমার 5 কার্বন বিশিষ্ট শর্করা, তো পেন্টোজ সুগার যখন হবে তখন এটা তো এটা ফর্মলি ফর্ম, তো রাইবোজ সুগার হলো। যখন ডিঅক্সি রাইবোজ বলছে তখন বলছে অক্সিজেন নাই, ডি মানে নাই, তাহলে কি হবে? এটা একটা হাইড্রোজেন বললো সেকেন্ড গ্রুপে, থার্ড গ্রুপে হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোক্সাইড। দেখ সেকেন্ড যে কার্বনটা আছে এখানে কিন্তু অনলি হাইড্রোজেন, নট হাইড্রোক্সাইড গ্রুপ। এটাই হচ্ছে ডিফারেন্স ডিঅক্সি রাইবোজ সুগার এবং রাইবোজ সুগারে। তাহলে এটার নাম হয়ে গেল ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে রাইবোজ সুগার আর তোমার ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে ডিফারেন্সটা এটাই যে ডিঅক্সি রাইবোজ সুগারে কি আছে? 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে দুটোতেই, কিন্তু রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের সেকেন্ড যে কার্বন থাকে, রাইবোজ সুগারের সেকেন্ড কার্বনেও তোমার হাইড্রোক্সাইড গ্রুপ থাকে, কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগারের সেকেন্ড কার্বনে অনলি হাইড্রোজেন গ্রুপ থাকবে, কোনো হাইড্রোক্সাইড গ্রুপ থাকবে না, অর্থাৎ অক্সিজেন থাকবে না। তার মানে ডি মানে আমাদের না, বায়োলজি যেখানে ডি আসবে সেখানে না, কি না? অক্সিজেন নাই। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের যে ডিফারেন্সটা সেটা। এখন এটা আমরা গাঠনিক সংকেত লিখলাম, কিন্তু এটা একটু সরল টাইপে লিখেছি, বা কিন্তু আমাদের লাগবে হচ্ছে সার্কেল টাইপের, অর্থাৎ ডিএনএটা সার্কেল টাইপের হয়। সার্কেল টাইপে যদি আমরা লিখতে চাই, একটা আমরা মুছে দিই, সাইডে একটু জায়গা থাকবে। এটা যদি আমরা রাইবোজ সুগার ধরি, ডিঅক্সি রাইবোজ ধরি, যেহেতু আমাদের রাইবোজ সুগার লাগছে না, ডিএনএ করতে গেলে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার লাগছে, সেহেতু আমরা ডিঅক্সি রাইবোজ সুগারটা রেখে দিলাম। এটাকে যদি আমরা সার্কেলিং ফর্মে করি তাহলে কেমন হবে? এটা অক্সিজেন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, 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 এটা একটা কার্বন। তাহলে যেহেতু 1 নম্বর কার্বনের সাথে অক্সিজেন, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর কার্বন। ঠিক আছে, আচ্ছা যদি এমন হয় তো কার্বনের এখানে অক্সিজেনের আরো কিছু হাত থেকে যায়, এটা একটা থেকে গেল, তাই তো? যদি এই অংশটা থেকে যায় তাহলে কি হবে? আর একটা অংশ বাদ পড়ে যাচ্ছে, একটা হাইড্রোজেন থাকতেছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সাইড গ্রুপ, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সাইড গ্রুপ, এখানে আছে CH2OH, তাই না? এটা 5 কার্বন ছিল, 5 ছিল কি? CH2OH। এটা দেখো ঠিক 1 2 3 4 5, ঠিক 1 2 3 4 5, ঠিক এটা হচ্ছে সার্কেলিং ফর্ম, সাইকেল, সাইকেল ফর্ম। ঠিক আছে, এটাও ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটাও ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সি রাইবোজ সুগার বলো, রাইবোজ সুগার, সরি ডিঅক্সি রাইবোজ সুগার, অ্যাসিড হয়নি এখনো, ডিঅক্সি রাইবোজ সুগার। আচ্ছা, এরপর আমরা পেন্টোজ সুগারটা বুঝে ফেললাম, এরপর আমরা আসতেছি নাইট্রোজেন বেস। পেন্টোজ সুগারে ডিঅক্সি রাইবোজ সুগার এবং রাইবোজ সুগারটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। এরপর আসছে সেকেন্ড যেটা ছিল নিউক্লিক অ্যাসিডের, সেটা হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার না সরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা একটু মনে রাখতে হবে, এই সার্কেলিং ফর্মটা, সার্কেলিং ফর্ম থেকেই কিন্তু আমাদের হচ্ছে ডিএনএটা
তৈরি করতে হবে, ডিএনএ এর যে বন্ডিংটা সেই বন্ডিংটা তৈরি করতে হবে। আমরা জানি যে তোমার হচ্ছে কি হয়, ডিএনএটা দ্বিসূত্রক বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো, তাই তো? দ্বিসূত্রক বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো হয়। এখন যখন দ্বিসূত্রক বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো, তারপরে ওর ভিতরে কিছু ম্যাটেরিয়ালস থাকবে, যে ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে সর্বপ্রথম থাকে রাইবোজ সুগার, যে রাইবোজ সুগারটা আমরা এইমাত্র আলোচনা করলাম। এরপরে আসতেছে নাইট্রোজেন বেস, সেকেন্ড আসতেছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন। আচ্ছা, এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিনটা আরএনএ তে থাকে। সো আরএনএ নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা ডিএনএ নিয়ে আলোচনা করছি। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। আচ্ছা, এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন, এটা কি নাইট্রোজেন বেস, তাই তো? নাইট্রোজেন বেস অর্থাৎ ক্ষারক। এই যে নাইট্রোজেন বেসের অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, তার নাম হয়েছে পিউরিন। পিউরিন 2 রিং বিশিষ্ট। রিংটা কেমন থাকে? বেনজিনের মতো, তাই না? এরকম 2 রিং বিশিষ্ট থাকে। আর থাইমিন আর সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন বেস। থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল তিনটাই পাইরিমিডিন বেস। পাইরিমিডিন বেস এটা হচ্ছে 1 রিং বিশিষ্ট, 1 রিং বিশিষ্ট হয়। তার মানে আলটিমেটলি আমরা লিখতে পারি পিউরিনটা হচ্ছে 2 রিং বিশিষ্ট, 2 রিং, আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং। এখানে কিন্তু ইউরাসিলও আছে, ইউরাসিলটাও অ্যাড করতে হবে, 3টা। অর্থাৎ অ্যাডিনিন আর গুয়ানিনকে পিউরিন বলা হয় যেহেতু এটা 2 রিং বিশিষ্ট, আর থাইমিন, সাইটোসিন, ইউরাসিলকে পাইরিমিডিন বলা হয় যেহেতু এটা 1 রিং বিশিষ্ট। তাহলে আমরা 2টা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে নাইট্রোজেন বেস পেয়েছি, নাইট্রোজেন বেসের যে অংশগুলো সেটা পেলাম ডিএনএ গঠন করতে যে জিনিসগুলো দরকার হয়। তারপরে আমরা পেয়েছি হচ্ছে পেন্টোজ সুগার পেয়েছি। আরেকটা জিনিস আমাদের দরকার আছে, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে নাইট্রোজেন বেস হলো এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড। 3rd নাম্বার ফসফরিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের আরেকটা অংশ বাকি থাকে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিডটা দেখব। ফসফরিক অ্যাসিড H3PO4। আচ্ছা, এই ফসফরিক অ্যাসিডটা কেমন ফর্মে থাকবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, ফসফরিক অ্যাসিড দেখো, ফসফরিক অ্যাসিডটা দেখার আগে আমরা একটা জিনিস বাদ থেকে গেছে, অ্যাডিনিন, গুয়ানিন যে স্ট্রাকচারটা সেটা কেমন, সেটা একটু দেখতে ভুলে গেছি আমরা। দেখতে কেমন হবে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন? আচ্ছা, অ্যাডিনিনটা দেখতে কেমন হবে? অ্যাডিনিনটা দেখতে হবে এরকম, আর গুয়ানিনটা দেখতে হবে থাইমিনটা হবে সাইটোসিনটা হবে এমন। অর্থাৎ এরা একটা বেস, নাইট্রোজেন বেস, কোনটা কোনটার সাথে অ্যাটাচ হবে সেটা আমরা জানি যে ডিএনএতে অ্যাটাচ থাকে। এটা লক অ্যান্ড কি এর মতো, অর্থাৎ তোমার তালা যেমন ঠিক চাবিটা তেমন না হলে কিন্তু অ্যাটাচটা হয় না। অ্যাডিনিনটা কার সাথে মিলবে দেখো? থাইমিনের সাথে, অর্থাৎ ঠিক এভাবে অ্যাটাচটা হবে। আচ্ছা, অ্যাডিনিন এটা হচ্ছে থাইমিন, আর গুয়ানিনটা সাইটোসিনের সাথে যাচ্ছে। গুয়ানিনটা সাইটোসিনের সাথে যাচ্ছে, এই গুয়ানিনটা সাইটোসিনের সাথে। আচ্ছা, অ্যাডিনিন থাইমিনের সাথে এই যে অ্যাটাচ হচ্ছে, কি দ্বারা অ্যাটাচ হচ্ছে? হাইড্রোজেন বন্ড দ্বারা অ্যাটাচ হচ্ছে। এখন এই হাইড্রোজেন বন্ড অ্যাডিনিনের সাথে থাইমিন ডাবল বন্ড দিয়ে অ্যাটাচ হবে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন ট্রিপল বন্ড দিয়ে অ্যাটাচ হবে। এই বন্ডটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, তাহলে অ্যাডিনিন থাইমিনের সাথে ডাবল বন্ড, বা থাইমিন অ্যাডিনিনের সাথে ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড, সাইটোসিন গুয়ানিনের সাথে ট্রিপল বন্ডে অ্যাটাচড হবে। এরপরে আমরা নেক্সট থার্ডে কি ছিল আমাদের?
ফসফরিক অ্যাসিডে যাচ্ছে। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট দাও এবং এটা দরকার আমাদের। আচ্ছা, এরপর আমরা থার্ডে যেটা করতে চাচ্ছিলাম, নীল ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, আচ্ছা এই যে ফসফরিক অ্যাসিডটা আমরা নরমালি ফর্ম জানি, এটা H3PO4। আচ্ছা, এটার গাঠনিক সংখ্যাটা কেমন সেটা আমরা একটু দেখবো। গাঠনিক সংখ্যা হচ্ছে P। আচ্ছা, এটা যদি ডাবল বন্ড, যেহেতু O আছে, অক্সিজেন আছে, এখানে OH OH OH, দেখো একটা দুটো তিনটা H, ঠিক আছে, আর ফসফেট একটা, আর অক্সিজেন 1 2 3, 3 দুগুণে 3 4 12, তার মানে ঠিকই আছে, মিলে গেছে, তাই তো। এখন যদি এটা আয়ন হিসেবে, যেহেতু এটা তোমার আয়ন হিসেবে না হলে তো অ্যাটাচড হতে পারবে না, বন্ডিং করতে পারবে না, তাহলে কি হবে, কোন ফর্মে থাকবে, প্রত্যেকটা থেকে হাইড্রোজেন বাদ চলে যাবে, তাই তো। হাইড্রোজেন বাদ চলে গেলে অক্সিজেনটা মাইনাস আকার থাকে, অর্থাৎ আয়ন হিসেবে থাকে, তখন সে একটাকে অ্যাটাচ করতে পারবে। অক্সিজেন মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে, এই ফর্মে থাকে। তাহলে ফসফরিক অ্যাসিডটা থাকলো হচ্ছে এটা, তাহলে ফসফরিক অ্যাসিড রাখবে PO4 3- ফসফরিক, 3টা হাইড্রোজেন ধরবে, তাই তো, অজৈব ফসফেট তৈরি করবে, অজৈব ফসফেট তৈরি করবে, ঠিক আছে। এই ফসফরিক অ্যাসিডটা অজৈব ফসফেট তৈরি করে তোমার অন্যগুলোর সাথে অ্যাটাচ হবে। তো আমরা যে তিনটা দেখেছিলাম, এটা একটু মুছে দিই, তারপর আমরা আলোচনা করছি। সর্বপ্রথম দেখেছিলাম নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন বেস, প্রথমে দেখেছিলাম হচ্ছে পেন্টোজ সুগার, তারপরে ছিল হচ্ছে নাইট্রোজেন বেস, থার্ডটা ছিল হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এই তিনটা জিনিস মিলে পেন্টোজ সুগার, একটা সুগার, নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস একটা ফসফেট, এইটা নিয়ে একটা বন্ড তৈরি করবে। আমরা যেহেতু শুনেছি যে তোমার ডিএনএটা কেমন, দ্বিসূত্রক বিন্যাস করানো শির মতো, তো দ্বিসূত্রক মানে দুইটা সুতা, এরকম দুইটা সুতা থাকে, তাই না, দুইটা সুতা থাকে। তো একটা সুতার কন্টেন্ট থাকবে এমন, নাইট্রোজেন বেস থাকবে, সুগার থাকবে, নাইট্রোজেন বেস আর সুগার মিলে গঠিত হবে, তারপরে ফসফেট হলে একটা বন্ড তৈরি করবে। আচ্ছা, ঠিক তার অপোজিটে ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ঠিক তার অপোজিটে ফসফেট সুগার নাইট্রোজেন বেস, এটা মিলে একটা বন্ড তৈরি করবে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিএনএ স্ট্রাকচার তৈরি হবে। এবার আমরা নর্মালি ডিএনএ স্ট্রাকচারে যাই। মোটামুটি ভিতরে যে জিনিসগুলো সেগুলো আমরা গাঠনিক সংকেত মোটামুটি জেনে ফেলেছি, এবং কিভাবে কোনটার ডিটেলস কি মোটামুটি জেনেছি। এবার আমরা গাঠনিক সংকেতে যাচ্ছি। ডিএনএটা মেইন জিনিসটা কি সেটা আমরা যাচ্ছি। তাহলে ডিএনএ গঠন, ডিএনএ গঠন সর্বপ্রথম আমরা কি দেখেছি, সুগার দেখেছি, তাই না। 5 কার্বন বিশিষ্ট সুগার ছিল, অক্সিজেন, কার্বন 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 কার্বন, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4, এটা ছিল 5, ঠিক আছে। এটা কি সুগার। এই সুগারটা কি হবে, কার সাথে অ্যাড হবে, একটা নাইট্রোজেন বেসের সাথে। এখন কথা হচ্ছে এই যে পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, এই পেন্টোজ সুগারের কোন কার্বনের সাথে নাইট্রোজেন বেস অ্যাড হবে, এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনটা অ্যাড হবে। তাহলে 1 নম্বর কার্বনের সাথে যদি আমরা অ্যাডিনিনকে দেই, তাহলে অ্যাডিনিন কার সাথে অ্যাড হচ্ছে, থাইমিনের সাথে। কয়টা বন্ড দিয়ে, 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে থাইমিনের সাথে অ্যাটাচ হচ্ছে। আবার একটা বন্ড দিয়ে ঠিক 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হচ্ছে। যদি 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয় তাহলে তো এ পাশে চলে আসে, তাই না, কিন্তু না, এটা জাস্ট উল্টে যাবে।
এখানে অক্সিজেন, এখানে কার্বন 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 কার্বন, তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এখানে হবে 5 নম্বর কার্বন। ক্লিয়ার জিনিসটা? জাস্ট সার্কেলিং হয়ে গেল। আর বাকিগুলো যে হাইড্রোজেন হাইড্রোক্সাইড গ্রুপ দিয়ে সংযুক্ত হয়ে যাচ্ছে ওটা না লিখলেও হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা দেখতেছি যে এটা হয়ে গেল, কিন্তু এটা কি বন্ড তৈরি করেছে? না, বন্ড তৈরি করেনি। এখনো কিন্তু ফসফেট বাকি আছে, অজৈব ফসফেট বাকি আছে। তাহলে কি হবে? একটা সুগার একটা নাইট্রোজেন বেস সংযুক্ত হলো। তো একটা সুগার আর একটা নাইট্রোজেন বেস যখন সংযুক্ত হলো তখন তার নাম হয়ে গেল নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। কিন্তু সেটা কিন্তু একটা জাল তৈরি করলো না। এর সাথে যখন ফসফেট সংযুক্ত হচ্ছে, এর সাথে যখন ফসফেট সংযুক্ত হচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। অর্থাৎ যখন ফসফেট, সুগার আর নাইট্রোজেন বেস, ফসফেট, সুগার আর নাইট্রোজেন বেস, একটা ফসফেট প্লাস সুগার প্লাস একটা নাইট্রোজেন বেস যখন সংযুক্ত হচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। তখন তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। তো আমরা 3-4টা জিনিস শিখলাম কিন্তু। ওখানে হচ্ছে পিউরিন আর পাইরিমিডিন বেস শিখেছি, অ্যাডিনিন আর গুয়ানিন মিলে হচ্ছে পিউরিন বেস, যেহেতু সেটা ডাবল বন্ড ছিল। আর থাইমিন আর সাইটোসিন আর ইউরাসিল হচ্ছে তোমার পাইরিমিডিন বেস, যেটা সিঙ্গেল বন্ড ছিল। আর এখানে হচ্ছে তোমার সুগার, একটা সুগার এবং একটা নাইট্রোজেন বেস সংযুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি করতেছে। আর যখন একটা সুগার আর একটা নাইট্রোজেন বেস তার সাথে যখন একটা ফসফেট সংযুক্ত হচ্ছে, ফসফেট সুগার নাইট্রোজেন প্লাস, তখন নিউক্লিওটাইড অর্থাৎ একটা জাল, একটা টাইড, একটা রো তৈরি করতেছে। ঠিক আছে, একটা স্প্রিং একটা কিছু তৈরি করতেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা 3-4টা জিনিস শিখে ফেলেছি এখান থেকে। এখন কিন্তু কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়েছে কি? না, হয়নি। একটা সুতা কমপ্লিট হলো। তাহলে এখানেও আমরা 3 কার্বনের সাথে ফসফেট সংযুক্ত করি, এখানে 5 কার্বনের সাথে একটা ফসফেট সংযুক্ত করি। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে পরেরটা। ঠিক এরকম একটা সুতা তৈরি করলাম, এভাবে যত নিচে যাবে তত সুতাগুলো তৈরি হতে থাকবে, অর্থাৎ তত বন্ডিং তৈরি হবে, নিউক্লিওটাইড তৈরি হতে থাকবে। এভাবে ফসফেট সুগার নাইট্রোজেন, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, এভাবে চলতেই থাকবে। তো আমরা কয়েকটা আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ফসফেট, 3টা আবার ফসফেটের সাথে সংযুক্ত হচ্ছে, এটা আবার ফসফেট। ঠিক আছে, এটা 5 ফসফেটের সাথে সংযুক্ত হচ্ছে। অ্যাডিনিন ফসফেটের সাথে সংযুক্ত হচ্ছে, 5 নাম্বার। এটা সুগার, এটা সুগার, এটা সুগার, এটা সুগার, কার্বন। আচ্ছা, এখানে দেখো, তাহলে এখানে অ্যাডিনিন গুয়ানিন, এখানে থাইমিন নেই, অ্যাডিনিন আর সাইটোসিন দিয়েছি, আর গুয়ানিন আর সাইটোসিন নেই, আর এখানে থাইমিন আর অ্যাডিনিন নেই। আচ্ছা, এখন মোটামুটি বলো, তাই না? আচ্ছা, এবার যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে, এখানে আমরা সর্বপ্রথম যেটা বলেছিলাম যে সার্কেলিংটা হবে ডিঅক্সি রাইবো সুগারের, সেটা 1 নাম্বার কার্বনের সাথে তোমার নাইট্রোজেন বেস সংযুক্ত থাকবে। এখানেও কিন্তু 1 নাম্বার কার্বনের সাথে সংযুক্ত হয়েছে। তো যখন 1 নাম্বার কার্বনের সাথে, ফার্স্ট বাম পাশ দিয়ে আমরা চিন্তা করি, যখন 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস সংযুক্ত হয়েছে তাহলে এটা 1,
এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়েছে ফসফেট, তখন ফসফেটের এই অংশটার নাম হবে 5 ইঞ্চ। আবার যখন এটা 1 2 3 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়েছে, দেখেন 3 নম্বর কার্বন, এটা 1 এটা 2 3 4 এটা 5, 3 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়েছে, এটা 1 এটা 2 3 এটা 4 এটা 5, তাহলে এটা 3 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হয়েছে, তখন তার নাম হবে 3 যখন 5 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হবে তখন তার নাম হবে 5 যখন 3 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হবে কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হবে তখন তার নাম হবে 3। আর ঠিক অপোজিটে দেখো, এখানে হচ্ছে 1 2 3 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হয়েছে তখন তার নাম হয়েছে 3। আবার যখন 3 4 5 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হয়েছে তখন তার নাম হয়েছে 5 ইঞ্চ। আচ্ছা, এই 5 ইঞ্চ এবং 3 ইঞ্চ আমাদের একটু কনফিউশন ছিল যে 5 ইঞ্চ এবং 3 ইঞ্চটা কি। এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে 5 ইঞ্চ এবং 3 ইঞ্চটা কি। আসলে যখন ফসফেট 5 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হয় তখন সে যে রোটা থাকে সেটা থাকে 5 ইঞ্চ, আর যখন 3 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হবে তখন সেটা 3। যেহেতু তোমার ডিএনএটা ডাবল হেলিক্স, তাই না? ডাবল হেলিক্স তার মানে ঘোরানো সিঁড়ির মতো। সর্বপ্রথম কি ছিল? এটা হচ্ছে দ্বিসূত্রক বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো ছিল। সিঁড়ির প্রতিটি সুতায় কি কি আছে? রাইবোজ সুগার আছে, ফসফরিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে নাইট্রোজেন বেজ আছে। এখন এই যে নাইট্রোজেন বেস, অ্যাডিনিন আর গুয়ানিনকে বলা হয় পিউরিন বেস, থাইমিন সাইটোসিন ইউরাসিলকে বলা হয় পাইরিমিডিক বেস। যেহেতু 1 রিং বিশিষ্ট আর অ্যাডিনিন গুয়ানিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, আর পিউরিন বেস বলা হয়, এবং থাইমিন সাইটোসিন আর ইউরাসিল হচ্ছে 1 রিং বিশিষ্ট, এর জন্য পাইরিমিডিক বেস বলা হয়। এই যে পেন্টোজ সুগারের সাথে একটি নাইট্রোজেন বেস সংযুক্ত হলে তাকে কি বলা হবে? নিউক্লিওসাইড। এবং যখন পেন্টোজ সুগার এবং একটা নাইট্রোজেন বেস এবং যখন ফসফেট সংযুক্ত হবে তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড। আচ্ছা, বেস সুগার ফসফেট তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড হয়ে যাবে। এরপরে দেখো, সিঁড়ির 2 দিকের ফ্রেম তৈরি হয় সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সেই সংযুক্তির মাধ্যমে। সেই সংযুক্তিটা কেমন হয়? একটা ফসফেট সুগার বেস, আবার এখানে হচ্ছে ফসফেট সুগার বেস, ঠিক একটার সাথে একটা আলটিমেটলি সংযুক্ত করে তৈরি হচ্ছে। দুটি বেসের কি কি বন্ড দিয়ে সংযুক্ত হবে? প্রথমে বলেছিলাম যে দুইটি বেস পরস্পর হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত হবে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। দুটি বেস হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকবে। প্রতিটি সিঁড়ির এই যে হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকবে, এবং সিঁড়ির বাইরের দিকে থাকবে ফসফেট, দেখো দুই পাশে আছে ফসফেট, তারপর হচ্ছে সুগার, তারপর হচ্ছে নাইট্রোজেন বেস। অর্থাৎ নাইট্রোজেন বেসটা থাকবে মিডলে, এবং নাইট্রোজেন বেসের 2 সাইডে থাকবে সুগার। একদিকে থাকবে হচ্ছে পেন্টোজ, 2 দিকেই পেন্টোজ সুগার থাকবে। একটা থাকবে 5 ইন্ডের দিকে, আরটা থাকবে 3 ইন্ডের দিকে, ঠিক আছে? অর্থাৎ একটা কার্বনের অংশ থাকবে 5 কার্বনের দিকে, আরটা হচ্ছে 3 কার্বনের দিকে। আচ্ছা, এরপর কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে ফসফেট। 2 দিকেই দেখো ফসফেট আছে। এটাই হচ্ছে মূলত গাঠনিক চিত্র। আচ্ছা, আর কি কি জিনিস বাকি আছে? অ্যান্টি প্যারালাল যে বিন্যাসটা সেটা দেখবো আমরা। তো এখান থেকে দেখলে হ্যাঁ পারবো, যেহেতু 5 ইন থেকে 3 ইন এবং 3 ইন থেকে 5 ইনটে গিয়েছে, বিন্যাসটা ঠিক কেমন? এভাবে গিয়েছে, অর্থাৎ এটা 5, এটা 3 চলে আসলো, এটা হচ্ছে 3 ইন, এটা হচ্ছে 5 ইনটে চলে আসলো। তাহলে 5 ইন থেকে দেখো এভাবে ঘুরে এসে 3 ইনটে চলে আসছে, আর 3 ইন থেকে 5 ইনটে চলে আসছে। অর্থাৎ এই যে বিন্যাসটা, এই যে উপরে নিচের থেকে যে বিন্যাস, 5 ইন থেকে 3 ইন এবং 3 ইন থেকে 20, সিঁড়ির 2 দিকের ফ্রেম উল্টোভাবে অবস্থান করে, তাই তো? দুইটা সিঁড়ি, যেহেতু এ পাশে একটা সিঁড়ি, এ পাশে একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি উল্টোভাবে অবস্থান করে। এক পাশের ফ্রেমের 3 কার্বন থেকে 5 কার্বন, আবার অন্য পাশের ফ্রেম 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে। এই যে উল্টোভাবে অবস্থান করার যে প্রক্রিয়াটা, এই অবস্থান বিন্যাসকে বলা হয় অ্যান্টি প্যারালেল বিন্যাস। কি বলা হয়? অ্যান্টি প্যারালেল বিন্যাস। অ্যান্টি প্যারালেল বিন্যাস বলা হয়। এখন এই বিন্যাসটা হচ্ছে তোমার ডিএনএ গাঠনিক বিন্যাসটা হবে। এরপরে আমরা মোটামুটি আরেকটা চিত্র দেখব ডিএনএ, সেটা আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখি। এই যে ডিসটেন্সটা, একটা নিউক্লিওটাইড এবং আরেকটা নিউক্লিওটাইডের মধ্যে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা দেখব এর পরের চিত্র থেকে। এটা হচ্ছে গাঠনিক চিত্র, এটা একটু স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এরপর একটা চিত্র, যেহেতু বোর্ড ছোট সেহেতু আমাদের একটু মুছে দিয়ে করতে হচ্ছে, তাই তো? সিলিন্ডার আকৃতি তৈরি করবো আমরা।
আকৃতি যদি তৈরি করি, এটা মুছে দাও। এটা হচ্ছে ডিএনএ এর আরেকটা গঠন। আচ্ছা, যেহেতু দ্বিসূত্রক সেহেতু দুইটা সুতা, একটা 5 এন্ড আর একটা 3 এন্ড। আমরা জানি যে তরঙ্গ, ফিজিক্সে আমরা দেখেছি তাই না, তরঙ্গ প্রথম অবস্থান থেকে শেষ অবস্থান গেলে একটা তরঙ্গ কমপ্লিট হয়। এখান থেকে এতটুকু একটা তরঙ্গ কমপ্লিট হয়েছে। তো এখানে তরঙ্গ দেখো এখান থেকে ঘুরে এই অবস্থানে যখন আসছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, যদি এখান থেকে এতটুকু একটা তরঙ্গ হয়, এতটুকু দৈর্ঘ্য কি সেটা আমরা একটু দেখবো। একটা তরঙ্গের দৈর্ঘ্য কত, তার মানে ডিএনএ এর একটা তরঙ্গের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা একটু দেখবো। ডিএনএ প্রত্যেকটা একটা তরঙ্গের মধ্যে এখানে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 A T একটা দুটো তিনটা চারটা পাঁচটা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ভাগে ভাগ করেছি। কেন পাঁচটা ভাগে ভাগ করার নির্দিষ্ট একটা কারণ আছে। হ্যাঁ, আর আলটিমেটলি আমরা তো জানি যে এ হচ্ছে টি এর সাথে অ্যাড হবে ডাবল বন্ডে, হাইড্রোজেন ডাবল বন্ডে, এবং জি হচ্ছে সি এর সাথে বন্ড হবে ট্রিপল বন্ডে, তাই না, ট্রিপল হাইড্রোজেন বন্ডে, এটা জানলাম। তো এই যে ডিএনএটা এক ফ্রেমের গুয়ানিনের সাথে অপর ফ্রেমের সাইটোসিন, এবং এক ফ্রেমের থায়ামিনের সাথে অপর ফ্রেমের গুয়ানিন হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত হচ্ছে, ঠিক আছে। এই যে সিঁড়িটা তৈরি করলাম প্রকৃতপক্ষে একটা ডবল হেলিক্স, তাই তো। প্রতিটি ঘূর্ণনে অর্থাৎ প্রত্যেকটা ঘূর্ণনে 34 অ্যারমস্ট্রং দূরত্ব বিশিষ্ট। এর দূরত্ব কত, এতটুকু দূরত্ব হচ্ছে 34 অ্যারমস্ট্রং, 34 অ্যারমস্ট্রং। আচ্ছা, 1 অ্যারমস্ট্রং সমান সমান 10 টু দি পাওয়ার 1 অ্যারমস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে। তাহলে 1 অ্যারমস্ট্রং কি একটা একক, যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার একক হয়, তারপর লিটার, সেন্টিগ্রাম একক থাকে, ঠিক অ্যারমস্ট্রং হচ্ছে ডিএনএ পরিমাপ করার এককটা হচ্ছে অ্যারমস্ট্রং। 1 অ্যারমস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। আচ্ছা, এই একটা ঘূর্ণনে অর্থাৎ একটা প্রতিটি সিঁড়ির যে ঘূর্ণনটা, প্রত্যেকটা ঘূর্ণনে 34 অ্যারমস্ট্রং বিশিষ্ট দূরত্ব, এবং এই যে 34 অ্যারমস্ট্রং বিশিষ্ট দূরত্ব থাকে, এই দূরত্বের মধ্যে 10টা মনোনিউক্লিওটাইড থাকে। মনোনিউক্লিওটাইড কি, এক একটা টাইড আমরা দেখেছিলাম যে নাইট্রোজেন বেস থাকে, একটা সুগার থাকে, আর হচ্ছে ফসফেট থাকে, সেখানে নিউক্লিওটাইড হয়েছে। যখনই ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ দুইটা রিং হয়ে যাচ্ছে, যখন একটা ফসফেট প্লাস সুগার প্লাস নাইট্রোজেন বেস, আবার একটা নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস ফসফেট একটা রো তৈরি করো, তখন সেটাকে বলা হয় মনোনিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড, ঠিক আছে। এখন এখান থেকে এতটুকু অর্থাৎ একটা সার্কেলিং এ কয়টা মনোনিউক্লিওটাইড থাকে, 10টা মনোনিউক্লিওটাইড থাকে, 10টা মনোনিউক্লিওটাইড থাকে, 10টা মনোনিউক্লিওটাইড থাকে। যদি 10টা মনোনিউক্লিওটাইড থাকে তাহলে তার দৈর্ঘ্য কত হবে, একটা দৈর্ঘ্য কত হবে 3.4 অ্যারমস্ট্রং, প্রতিটা দৈর্ঘ্য থাকবে 3.4 অ্যারমস্ট্রং। তাহলে 10টা একটা সিঁড়ির প্রত্যেকটা ঘূর্ণনে দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যারমস্ট্রং, এবং 1 অ্যারমস্ট্রং সমান 10 টু দি পাওয়ার -10 মিটার, এবং প্রত্যেকটা ঘূর্ণনে 10টা মনোনিউক্লিওটাইড থাকবে। 10টা মনোনিউক্লিওটাইডের প্রত্যেকটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য থাকবে 3.4 অ্যারমস্ট্রং। আচ্ছা, 3.4 অ্যারমস্ট্রং থাকে। আচ্ছা, এই 3.4 অ্যারমস্ট্রং কি, এই যে গ্যাপিংটা, একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের যে গ্যাপিংটা, এবং এটা ব্যাস কত, এখান থেকে এতটুকু যে দুইটা রো তোমার অ্যাটাচ করেছে অর্থাৎ সার্কেলিং করতেছে, অ্যান্টি প্যারালাল বিন্যাস তৈরি করতেছে, এর মধ্যে যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 20 অ্যারমস্ট্রং অর্থাৎ 20 অ্যারমস্ট্রং। তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের
দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম এবং তাদের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মোটামুটি এটুকু ইনফরমেশন হলে আমাদের আপাতত হচ্ছে। আচ্ছা, এই যে ডিএনএটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই ডিএনএটা কে তৈরি করেছেন অর্থাৎ ডিএনএটা আবিষ্কার করেছেন, অনেক ইতিহাস আছে এখানে। তার মধ্যে সর্বপ্রথম এই যে স্ট্রাকচারটা, একটু আগে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করলাম সেই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম 1953 সালে এটা তৈরি আবিষ্কার করেন, ঠিক আছে। এবং এর ডিটেলস তো আরও আছে, অনেক আগে থেকে এটা নিয়ে গবেষণা করা হচ্ছে, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে এবং এটা নিয়ে অনেক ধরনের ইনফরমেশান আছে। যাই হোক, এটা আমরা শেষে আরেকটু শেষ ফিনিশিং যেটা বলি, এই যে অ্যান্টি প্যারালাল বিন্যাসটা এক ফ্রেমের সাথে আর এক ফ্রেম সংযুক্ত হচ্ছে, মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য জানলাম, প্রত্যেকটা মনোনিউক্লিওটাইডের ডিস্টেন্স জানলাম মোটামুটি। আচ্ছা, এটা প্রতিটা সুতায় 10টা মনোনিউক্লিওটাইড থাকে মোটামুটি। আচ্ছা, মোটামুটি ডিএনএ সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম। এর থেকে বেশি মনে হয় আমাদের বইয়ে, তোমাদের এসএসসি লেভেলে তেমন দেওয়া নেই। বইটা কই দেখে আমাদের বইয়ে আর কি বাকি আছে। এসএসসি লেভেলে আর তেমন কিছুই বাকি নেই, এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। এর থেকে বেশি ইনফরমেশন তোমাদের দরকার নেই। এরপরের যে অধ্যায়টা, এরপরে যে টপিকস আমরা করব সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যেটা আছে সেটা করব। ডিএনএ কত ভাগে বিভক্ত সেটা আমরা দেখবো, অর্থাৎ আরএনএটা কয়টা ভাগ আছে, ডিএনএর কোনো ভাগ নেই, আরএনএর ভাগ আছে। তারপর হচ্ছে তোমার বিবর্তন যেটা সেটা দেখবো, বংশগতি, আরও ডিটেলস কিছু আছে। তো মোটামুটি ডিএনএ সম্বন্ধে আমরা এতটুকু জানলাম, ডিএনএ গঠন জানলাম, ডিএনএ কি সেটা জানলাম। ডিএনএ সর্বপ্রথম আমি জাস্ট একটা রিভিউ দিচ্ছি। ডিএনএ হঠাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেখানে অক্সিজেন নাই, কোথায় নাই, দ্বিতীয় কার্বন অর্থাৎ পেন্টোজ সুগারের সেকেন্ড কার্বনে অক্সিজেন না থাকার কারণে তাকে বলা হয় ডিঅক্সিরাইবোস সুগার। এখন নিউক্লিক অ্যাসিডকে দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই যে নিউক্লিক অ্যাসিডটা জীবদেহে 3টি বিশেষ পদার্থ নিয়ে গঠিত। একটা হচ্ছে পেন্টোজ সুগার, যেটা 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে, আর একটা থাকে তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিড, আরটা থাকে হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আচ্ছা, অ্যাডিনিন আর গুয়ানিনকে পিউরিন বেস বলা হয় যেহেতু এটা 2 রিং বিশিষ্ট, এবং থাইমিন, সাইটোসিন, ইউরাসিলকে ট্রিপল রিং বলা হয়, সিঙ্গেল রিং বলা হয় যেহেতু এটা, পাইরিমিডিন বলা হবে যেহেতু এটা 1 রিং বিশিষ্ট থাকে। এরপরে যেটা আসতেছে ফসফেট, এটা অজৈব ফসফেট হিসেবে সংযুক্ত থাকে। তারপরে নাইট্রোজেন বেস এবং একটা সুগার মিলে হবে নিউক্লিওসাইড, এবং যখন নাইট্রোজেন বেস এবং একটা সুগার এবং তার সাথে যখন ফসফেট সংযুক্ত হবে তখন তাকে নিউক্লিওসাইড বলা হবে। আচ্ছা, এরপরে যেটা এই যে ডিএনএটা ডাবল হেলিক্স, তাই তো, দ্বিসূত্র বিন্যাস ঘূর্ণন সিঁড়ির মতো। প্রত্যেকটা সুতার দৈর্ঘ্য থাকবে 34 অ্যাংস্ট্রম এবং 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, এবং প্রত্যেকটা সিঁড়িতে 10টা মনোনিউক্লিওটাইড থাকবে। 10টা মনোনিউক্লিওটাইডের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম এবং এর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মোটামুটি আমরা অনেক কিছু জানলাম আর ডিএনএ সম্বন্ধে। তো আরও অনেক কিছু আছে যেটা তোমরা হায়ার এডুকেশনে জানবে। তো তোমাদের এসএসসি লেভেলে এতটুকুই জানলেই এনাফ। আর আমি চেষ্টা করেছি অনেক ইজিলি তোমাদের বোঝানোর জন্য, অনেক ইজিলি করে দেওয়ার জন্য। আমার মনে হয় তোমরা পারবে ইনশাল্লাহ। তো একটু বারে বারে বাসায় প্র্যাকটিস করলে এবং ভিডিওটা যদি বারবার দেখো ইনশাল্লাহ তোমাদের জন্য অনেকটা ক্লিয়ার হবে। তো নেক্সট ক্লাসে আমরা এর পরের স্টেপ আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।